দক্ষিণ গাঙ্গেয় সীমান্ত অঞ্চলে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনায় সতর্কবার্তা দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেই দুর্যোগের মাত্রা এখন অধিকাংশই ক্ষীণ হয়ে এসেছে বলে জানিয়েছেন তারা। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়েছে, জনসাধারণ তাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কোনরূপ বিপদের আশঙ্কা না থাকায় পুনরায় মৎস্যজীবী এবং অন্যান্য উপকূলবর্তী স্থানীয় বাসিন্দাদের নিয়মিত কর্মজীবনে ফেরার কথাও জানানো হচ্ছে। ঘরে ঢুকতেই আমার চোখ ধাঁধিয়ে গেল। জরাজীর্ণ ঘরটা জুড়ে রয়েছে নানাবিধ সরঞ্জাম, ঠিক যেন একটা ফিজিক্স ল্যাব। কি নেই সেখানে? শত শত বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেন সেই ঘরকে গ্রাস করে ফেলছে। দিদি, এটা কোথায় রাখবো? ওই তো টেবিলে রাখ। ছেলেটি ওই পাত্রটা টেবিলে রেখে গেল। ওটা আমাদের গ্রামের চরণ না? ওকে এমন শুকনো লাগছে কেন? হ্যাঁ তো, কিছুদিন আগে ম্যালেরিয়ায় মারা গেল। ডাক্তারবাবুরা কত চেষ্টা করলো, শেষে কিছুতেই কিছু হলো না। তারপর জাপানদাই তো ওকে সারিয়ে টারিয়ে নিল। আরো একবার ঠক গিললাম। তার মানে গত রাতে যা দেখেছি তা মিথ্যে নয়। তা গাড়িতে বসে কি যেন বলছিলে? না, ও কিছু নয়। আমি আমি বাড়ি যাব। ভয় নেই। তুমি আমাকে যেমনটা ভাবছো আমি তেমনটা নই স্নেহাশিস। জাপানদা আমার আদর্শ হলেও আমি তোমার কোনো কথাই ওনাকে বলবো না, আর সেটা সম্ভবও নয়। নিশ্চিন্ত হয়ে বলো কি সমস্যা। আমি মানে বলছিলাম, যখন থেকে এই গ্রামে এসেছি তারপর থেকেই আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে চামেলিদি। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন পুনেতে থাকি কাজের সূত্রে। এখানে শুধু আমার বাড়িটাই গলার কাঁটা হয়ে আছে। তাই ভাবলাম এবার বাড়িটা বিক্রি করে এখানকার সব পাট চুকিয়ে একেবারে ফিরে যাব। কিন্তু অন্ধকার নামতে একের পর এক কি সব অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে চলল। সোনাঝুরির মুখে শুনলাম এই গ্রামে নাকি মড়ক লেগেছিল। ওদের পরিবার ছাড়া আর কেউ বেঁচে ছিল না। আমি ওদের নিয়ে গ্রাম ছাড়বার কথাও ভেবেছিলাম, সেজন্য আমি ওদের বাড়ি গিয়েছিলাম। কিন্তু তারপর জানলা দিয়ে আমি যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। জাপান কাকা আর সোনাঝুরিকে আমার মোটেই স্বাভাবিক বলে মনে হলো না। উফ, সোনাঝুরি সেই কঙ্কালের মতো চেহারা আমার চোখে যেন বারবার ভেসে উঠছে। বুঝলাম। তোমাকে একটা কথা বলি স্নেহাশিস, যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে তুমি চলে যাও। এই গ্রাম একেবারে নিরাপদ নয়। কিন্তু এমন কথা কেন বলছো চামেলিদি? তুমি মনে হয় জানো না এই গ্রামে জাপানদার পরিবারের সাথে শেষ কয়েক মাসে কি ঘটেছে। যদি জানতে তাহলে এই কথা বলতে পারতে না। কি ঘটেছে জাপান কাকাদের সাথে? মাসখানেক আগের ঘটনা। জাপানদার মেয়ে সোনাঝুরি হঠাৎই সিদ্ধান্ত নেয় যে আরও পড়াশোনা করে বাবার মুখ উজ্জ্বল করবে। আচ্ছা। ওদিকে এই গ্রামের মোড়লের ছেলে তখন সোনাঝুরিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। রাস্তাঘাটে ওকে উত্ত্যক্ত করা থেকে শুরু করে মেরে ফেলার হুমকি, কিছুই বাদ পড়েনি এরপর। কিন্তু জাপানদা বা ওনার পরিবারের কেউই ওদের কথাকে তেমন গুরুত্ব দিল না। এমনই একদিন মোড়লের ছেলে তার ভাড়া করা কিছু গুন্ডাকে নিয়ে ওদের বাড়িতে চড়াও হলো। সোনাঝুরিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হলো তুমুল অশান্তি, ধস্তাধস্তি। জাপানদা আর বৌদি আটকাতে গেলে ওদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। জাপানদা মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আর বৌদির মাথা ফেটে অঝরে রক্তপাত শুরু হয়। কিছুদিন বাদে একদিন রাতের অন্ধকারে সোনাঝুরি বাড়ি ফিরছিল। ওরা সোনাঝুরিকে তুলে নিয়ে গেল। অকথ্য অত্যাচার আর শারীরিক নির্যাতন করে ওরা ওকে মেরে ফেলল। আর প্রমাণ লোপাটের জন্য সোনাঝুরির শরীরটাকে টুকরো টুকরো করে দিঘির জলে ভাসিয়ে দিল ওরা। খবর পেয়ে জাপানদা পাগলের মতো ছোটাছুটি করলো। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে,
তোমরা কিছু করো, তোমরা কিছু করো। গ্রামের প্রত্যেকটা লোকের কাছে সাহায্য চাইলো, কিন্তু না, তোমরা কিছু করো, কোনো সুরাহা মিলল না। এত বড় অন্যায় দেখেও কেউ কোনো প্রতিবাদ করলো না। সবাই মোড়লের ভয়ে কুঁকড়ে রইল। এরপর একদিন ঘন শীতের রাতে বৌদি ঘুমোচ্ছিল। জাপানদা তখনও এক মনে বসে সেই রেডিও ট্রানজিস্টার সারিয়ে চলেছে। ওই রাতেই জানি না কিভাবে মোড়ল লোক লাগিয়ে গোটা জাপানদার বাড়িটাকে শর্ট সার্কিট করে দিয়েছিল। সুইচে হাত দিতেই বিকট বিস্ফোরণের শব্দ, গোটা বাড়ি জ্বলে উঠল। আর সেই সাথে জাপানদার বৌদির শরীরটাও জ্বলে ছারকার হয়ে। কি বলছো কি চামেলিদি? চামেলিদির কথা শুনতে শুনতে বুকটা ধরফর করে উঠল। দু চোখ বেয়ে জল এলো আমার। কোনোভাবে নিজেকে সামলে নিলাম। তবে তবে আমি যে সোনাঝুরি, জাপান কাকা এদেরকে সচক্ষে দেখলাম, সেসব কি সব চোখের ভুল ছিল? তুমি ভুল দেখনি, ও সোনাঝুরি। তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যে সোনাঝুরিকে তুমি দেখেছ সে কোনো রক্ত মাংসের মানুষ নয়। সে এক যান্ত্রিক মানব বললে ঠিক হবে, নাকি অশরীরী সে আমি জানি না, তবে জাপানদার সৃষ্টি। মানে? ওই কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। মৃত্যুর পর জাপানদার আত্মা মুক্তি পায়নি, বরং শর্ট সার্কিট হয়ে মারা যাওয়ার পর ওর প্রাণহীন শরীরে কোত্থেকে যান্ত্রিকতার উদয় হয়। বলতে পারো এক যান্ত্রিক অশরীরী হয়ে ওঠে জাপানদা। কি সব বলছো তুমি চামেলিদি? ঠিকই বলছি। তাই আজও ঘন রাতের অন্ধকারে জাপানদা আর তার পরিবার জেগে ওঠে। অসম্পূর্ণ কাজগুলো এখনো করে চলেছে জাপানদা। এই গ্রামে মরক লেগেছে ঠিকই, তবে তা কোনো মহামারীর জন্য নয়। প্রতিশোধ স্পৃহায় প্রতি রাতে কেউ না কেউ বলি হয়ে চলেছে, আর সেই মৃতদেহদের যান্ত্রিক রূপ দেয়াই জাপানদার কাজ। আমি তো ভাবতে পারছি না, এত কিছু ঘটে গেছে, এত কিছু ঘটে চলেছে এই গ্রামে। গ্রামের অনেকেই জানে না কি ঘটে চলেছে ওদের সাথে। এই গ্রামের কেউ বাঁচবে না, কেউ না। গোটা গ্রামকে যান্ত্রিক অশরীরীতে ভরিয়ে তোলাই এখন জাপানদার মূল লক্ষ্য। সময় থাকতে থাকতে চলে যাও এই গ্রাম ছেড়ে। এখানে থেকে তুমি বাড়ি বিক্রি করতে পারবে না। আমার মনে হয় এই গ্রামে তোমার সমূহ বিপদ। আর হ্যাঁ, শোনো, কেউ পিছু ডাকলে ভুলেও সাড়া দিও না কিন্তু। চলে যাও, চলে যাও, এক্ষুনি এক্ষুনি চলে যাও এখান থেকে। ঘরের চৌকাঠ পেরিয়ে যখন বাইরে পা রাখলাম, বৃষ্টি কমলেও আকাশ তখনও পরিষ্কার হয়নি। ভোরের আলো ফুটতে এখনো বেশ খানিকক্ষণ দেরি। চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম, কোথাও কোনো অশরীরী আমায় পিছু নিচ্ছে না তো। আর এক মুহূর্ত দেরি না করে আধো অন্ধকারের মধ্যে দিয়ে ওই জংলা জায়গা দিয়ে সজোরে হেঁটে চললাম। আর হয়তো মিনিট পাঁচেকের পথ পেরোতে পারলে এই গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে পারবো। শুনছ? হ্যাঁ হ্যাঁ, বলছি একটা স্ক্রু ড্রাইভার হবে। সন্দেহ হলো। আমি দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলাম। কি মনে হতে পিছন করে তাকালাম, দেখলাম আপাদমস্তক কালো রেনকোট ঢাকা একটা লোক। অন্ধকারে মুখ অবধি স্পষ্ট দেখা যাচ্ছে না। না মানে আমার কাছে তো কিছু নেই। ওহ, এই দেখো না, আমার স্ক্রু ড্রাইভারটা কোথায় খুঁজে পাচ্ছি না। হঠাৎ লোকটার কাঁধে একটা শালিক পাখি এসে বসল।
ওনার পোড়া ঝলসানো হাত দুটো দেখে আমি চমকে উঠলাম। ভয়ে বুকটা কেঁপে উঠলো আমার। এই যে এইটারই কল কবজা সারাতে হবে তো। জাপান কাকা? স্নেহাশিস, এতদিন পরে গ্রামে এলি, আমাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো, পরে যাব। এখন মানে আমার একটু তাড়া আছে কাকা। আমি এখন যাই। কোথায় যাবি? আমায় যেতে দাও। তা বললে কি চলে? বাড়ি চল, তোর কাকি যে তোর অপেক্ষায় বসে আছে। আমি আর কিচ্ছু বলতে পারলাম না। এরপর জাপান কাকা ওনার হিমশীতল হাতটা আমার কাঁধে রাখলেন। অজানা পথে হাঁটা দিলাম আমরা। ভোরের কুয়াশা ফুঁড়ে এসে দাঁড়ালাম একটা শূন্য জায়গায়। দম বন্ধ করা একটা নিস্তব্ধতা ঘিরে ধরলো আমাকে। মনে হলো একটা দিঘির পাড়। আধো অন্ধকারে কোনো বাড়ি ঘরের চিহ্ন মাত্র নেই। আর দেখলাম একটা মরা শুকিয়ে যাওয়া বেল গাছ। সেখানে কয়েকটা শালিক পাখি বসে আছে, আর একটা মোটা দড়ির ফাঁস ঝুলছে গাছের একটা ডাল থেকে। সারা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চূর্ণ বিচূর্ণ যন্ত্রপাতি। এটা কোথায় জাপান কাকা? কোনো সাড়া না পেয়ে তাকিয়ে দেখলাম জাপান কাকা আশপাশে কোথাও নেই। সহসা দৃষ্টি গিয়ে পড়ল ওই গাছের নিচে থাকা একটা উনুনের উপর। জাপান কাকার বউ সেখানে কি যেন করছে অনবরত। এক পা করে পিছোতে শুরু করলাম। কোথায় যাচ্ছিস? না খেয়ে গেলে গৃহস্থের অকল্যাণ হবে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সোনাঝুরি? সোনাঝুরি? ওই যে ওদিকে যা না, দেখতে পাবি। দিঘির জলে একটা বস্তা ভাসছে, আর ধীরে ধীরে দিঘির সব জল রক্তে লাল হয়ে গেল। আটকে উঠলাম। আমার মেয়েটাকে কেউ বাঁচতে দিল না। আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। আমার মেয়েটাকে তো তুই ভালোবাসতিস, কিন্তু তোর পরিবার আমার মেয়েকে মেনে নিল না। আমরা গরিব বলে, তাই তো। তুমি বিশ্বাস করো জাপান কাকা, সেদিন আমার হাত পা বাঁধা ছিল। তোর আর তোর পরিবারের জন্য আমার মেয়েটাকে মরতে হয়েছে। গোটা গ্রাম আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর এটাই সত্যি। আমার প্রতিশোধ শুরু হয়ে গেছে অনেক দিন আগেই। মরার পরের দিনই মোড়লের ছেলেকে এই গাছেই ফাঁসিতে ঝুলিয়েছি। ওই দেখ, গোটা গ্রামকে আমি এক এক করে যান্ত্রিক অশরীরীদের গ্রামে পরিণত করব। আজ না হয় তোর পালা। জাপান কাকার পোড়া লিকলিকে হাত দুটো আমার কাছে এগিয়ে এলো। কি করব বুঝে উঠতে না পেরে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে শুরু করলাম। কিন্তু ওই জংলা জায়গা যেন পুরো গোলক ধাঁধা। বিভৎস কুয়াশার মধ্যে কোথায় যে চলেছি জানি না। অকস্মাৎ হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম কোনো একটা ঝোপঝাড়ের ভিতর। মনে হলো হাতে যেন ছোট একটা স্পিকারের মতো কিছু ঠেকলো। হাতে তুলতেই সেখান থেকে একটা আবঝা স্বর ভেসে এলো। এখান থেকে সোজা হেঁটে 10 পা, তারপর ডান দিকের রাস্তা দিয়ে আরো 5 পা গেলেই এই গ্রাম থেকে বেরোনোর রাস্তা পাবে। কে কে? দেরি করো না, তাড়াতাড়ি পালিয়ে যাও এখান থেকে। আর এক মুহূর্ত দেরি না করে হাঁটতে শুরু করলাম। জাপান কাকার নিথর শরীর তখনও আমার দিকে এগিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি। কোনো মতে কয়েক মুহূর্ত আরো হাঁটতেই ঝোপ জঙ্গল পেরিয়ে একটা হাইওয়ে। রাস্তায় পা রাখতেই ভোরের আলো খুব জোরালো ভাবে ফুটল।
চারপাশে পাখিদের কিচিরমিচির। দু একজনকে দেখলাম দূরে খেতে কাজ করছে। কি হলো, স্পিকারটা এরকম নির্বিকার হয়ে গেল কেন? উপলব্ধি হলো স্পিকারের ওপারের কণ্ঠস্বরটা আসলে সোনাঝুরির। আরেকবার স্পিকারটা থেকে কিছু শব্দ বেরিয়ে এলো। আমার বাবাকে ভুল বুঝো না সোনাদা। প্রত্যেক বাবার মতো সেও তার মেয়ের এমন নৃশংস হত্যা মেনে নিতে পারেনি। নইলে আমার বাবা মানুষটা এতটাও খারাপ নয়। সারা জীবন তার যোগ্য সম্মানটা পায়নি বাবা, আর শেষে কি পেল? যাই হোক, তুমি এখানে আর কখনো ফিরে এসো না সোনাদা। ভালো থেকো সোনাদা, খুব ভালো থেকো। সোনাঝুরি, হ্যাঁ সোনাঝুরি, এই যে শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। না, আর কোনো রকম শব্দ বের হলো না সেই স্পিকার থেকে। আমার দু চোখ ঝাপসা হয়ে উঠল। দু এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল মাটিতে। আজও আমায় তুই এতটা ভালোবাসিস সোনাঝুরি। আমি তোর ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। আমি অপরাধী আর হতভাগ্য, নইলে তোকে হারিয়ে ফেলি। আমায় ক্ষমা করিস সোনাঝুরি, আমায় ক্ষমা করিস। তাহলে জাপান কাকার গল্প এখানেই শেষ হলো। সবকটা এপিসোড কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। আর তোমরা যদি চাও এরকম এপিসোডিক গল্প আগামীতেও আসবে, তো তোমরা সেটাও জানাও আমাদেরকে। আর কিছু কথা গল্পের অ্যানিমেটর সুমিত বলছে। আমাদের প্রতিটা গল্পে তোমাদের এতটা ভালো রেসপন্স পেয়ে আমরা খুব খুব আপ্লুত, এবং সামনে খুব তাড়াতাড়ি তোমাদের কথা ভেবে 2D অ্যানিমেশনের কোর্স আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি, এবং সেটার আপডেটস পাওয়ার জন্য তোমরা আমাদের সাথে জুড়ে থাকো আর সাথে থাকো। টাটা।